হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর বাংলা অভিষেক, বিষয় বাংলা অভিষেক। তোমরা সবাই পড়েছো অভিষেক। আজকে আমি অভিষেকের ভাববস্তু নিয়ে একটু আলোচনা করব। পাঠ্য অভিষেক শীর্ষক কাব্যাংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা সাহিত্যিক মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে এটি নেওয়া হয়েছে। 9টি স্বর্গে লেখা কাব্যটির প্রথম স্বর্গের নাম ও অভিষেক। এই স্বর্গটিতে মোট 786টি পংক্তি আছে। তার মধ্যে 657 থেকে 762 পংক্তি পর্যন্ত আমাদের এই পাঠ্যাংশে রয়েছে। এই মোট পাঠ্যে যে পংক্তির সংখ্যা তা হলো 106টি। শুরু করছি। অভিষেক। অভিষেক সে দেখা যাচ্ছে একটি দেশপ্রেমিক যার নাম, বা একজন দেশপ্রেমিক যার নাম মেঘনাদ। তার বীরত্ব, তার জীবন ও তার সংগ্রাম। রাবণ ও মেঘনাদকে এখানে মাইকেল মধুসূদন দত্ত দেশপ্রেমিক রূপে উপস্থাপন করেছেন। তার কাছে রাবণের পিতৃসত্তা ও মেঘনাদের দেশপ্রেম অন্যতম আকর্ষণের বিষয়। এটি মূল রামায়ণ থেকে একটু আলাদা। মেঘনাদ ও রাবণের চরিত্রের ইতিবাচক দিকটিকে মধুসূদন দত্ত তার কাব্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এখানে দেশপ্রেম বোধ ও কর্তব্য পরায়ণতাই মেঘনাদের বৈশিষ্ট্য। সে একাধারে পুত্র, স্বামী, দেশপ্রেমিক ও দেশবাসীর আদর্শ। মধুসূদন সেইভাবেই এই মেঘনাদকে প্রতিষ্ঠিত করেছেন। কাব্যাংশের বিষয়বস্তুর গভীরে আমরা পাই মেঘনাদকে সে সবার প্রতি সমান শ্রদ্ধাশীল। তাকে কাব্যের মূল স্রোতে আনার জন্য তাকে কেন্দ্র করেই রাবণের পিতৃসত্তার হাহাকার ফুটিয়ে তুলতে ও মেঘনাদের সামগ্রিক বীরত্বকে পাঠক সমাজের কাছে তুলে ধরতেই কবি তার বীরত্ব ব্যঞ্জক প্রতিমূর্তি গড়ে তুলেছেন। মেঘনাদকে সেনাপতি পদে বরণ করে নিয়তির অনিবার্যতাকে সত্য করে তোলাই হলো এই কাব্যাংশের নিহিত ভাববস্তু। ইন্দ্রজিৎ তথা মেঘনাদ সোনার আসন ছেড়ে ধাত্রী মাতাকে প্রণাম করে এবং লঙ্কার কুশল সংবাদ ও তার ধাত্রী মাতার এখানে আসার কারণ জানতে চায়। ছদ্মবেশী ধাত্রীরূপী লক্ষ্মী জানালেন ইন্দ্রজিৎকে যে ইন্দ্রজিতের ভাই বীরবাহু যুদ্ধে মারা গেছেন এবং পুত্র শোকে কাতর রাজা রাবণ নিজেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। ইন্দ্রজিৎ অবাক হয়ে বলেন যে প্রচণ্ড তীরের আঘাতে রাত্রিকালীন যুদ্ধে সে রামচন্দ্রকে পূর্বেই হত্যা করেছে, প্রচণ্ড স্বর নিক্ষেপ করে শত্রুপক্ষকে নিহত করেছে। তবে এই অদ্ভুত খবর তিনি কোথা থেকে পেলেন? এরপর ছদ্মবেশী দেবী বলেন, মায়াবী মানব সীতাপতি রামচন্দ্র তার তীরের আঘাতে মরেও বেঁচে উঠেছেন, সুতরাং সে যেন রাক্ষসকুলের মান রাখতে তাড়াতাড়ি যুদ্ধক্ষেত্রে চলে যায়। স্ত্রী প্রমীলার কাছ থেকে বিদায় নিয়ে ইন্দ্রজিৎ রণশয্যায় সজ্জিত হয়। প্রচণ্ড রেগে গিয়ে মেঘনাদ মালা ছিঁড়ে ফেলে দেয়, সোনার বালা ছুঁড়ে ফেলে দেয়, কানের অলঙ্কার ফেলে দেয়, নিজেকে ধিক্কার জানায় যে রাবণের পুত্র হয়ে লঙ্কার এই দুর্দিনে তিনি নারীদের সঙ্গে বিলাসিতা করছে না, এটা তার অনুচিত, তার এই কাজ শোভা পায় না। তিনি ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন
এবং মেঘবর্ণ রথে চড়ে চাকায় বিদ্যুৎ চমক নিয়ে রামধনু রঙা পতাকায় সেজে অশ্বগতিতে যাত্রা করে। এই সময় তার স্ত্রী প্রমীলা এসে স্বামীর হাত ধরে, ঠিক যেভাবে বৃহৎ বৃক্ষকে জড়িয়ে ধরে লতাগুল্ম, ঠিক সেভাবে। সে জিজ্ঞাসা করে তাকে একাকী রেখে ইন্দ্রজিৎ কোথায় যাচ্ছে, তাকে ছাড়া অভাগী কিভাবে বাঁচবে। হাতির পায়ে লতা জড়িয়ে ধরে তাকে থামতে বলে। হাতি হয়তো থামে না, কিন্তু লতাকে সে ত্যাগও করে না। তবে কেন তাকে সে ত্যাগ করে মেঘনাদ চলে যাচ্ছে? এ কথায় মৃদু হেসে মেঘনাদ উত্তর দেয়, তাকে জয় করে সে দৃঢ় বাঁধনে প্রমীলা বেঁধেছে, তা কেউ আর খুলতে পারবে না। তারই কল্যাণে রাঘবকে হত্যা করে সে তাড়াতাড়ি ফিরে আসবে। রথ এরপর ভয়ঙ্কর শব্দ করে বায়ুপথে ওঠে। বীর মেঘনাদ ধনুকের ছিলায় টঙ্কার ধ্বনি তোলে, তাতে লঙ্কাপুরী ও সমুদ্র কেঁপে ওঠে। এদিকে বীর মদে রাবণ যুদ্ধের সাজে সাজছে। যুদ্ধের বাজনা বেজে চলেছে, হাতি ঘোড়া ডাকছে, পদাতিক সৈন্যরা হুঙ্কার ছাড়ছে, রেশমি পতাকা উঠছে, আকাশে সোনার বর্মের দীপ্তি ছড়িয়ে পড়ছে। এই সময় দ্রুত গতিতে মেঘনাদ সেখানে নামে। তাকে দেখে রাক্ষস বীরেরা মহাগর্বে নিনাদ করে। রাবণকে প্রণাম করে মেঘনাদ বলে জোরহাত করে যে সে শুনেছে রামচন্দ্র নাকি মরার পরেও পুনরায় বেঁচে উঠেছে। এই মায়া সে বুঝতে পারছে না। পিতা তাকে অনুমতি দিক, শত্রুকে আজ সে সমূলে ধ্বংস করে আসবে। হয় তীরের আগুনে তাকে ভস্ম করবে, নয় বায়ু অস্ত্র দিয়ে উড়িয়ে দেবে, নতুবা বেঁধে এনে রাজার পায়ে ফেলবে। পুত্রকে আলিঙ্গন করে লঙ্কাধিপতি রাবণ বলেন সে রাক্ষসদের শ্রেষ্ঠ, তাদের ভরসা। তাই এই মরণ যুদ্ধে তাকে বারবার পাঠাতে মন চায় না। বিধাতা তার প্রতি বিরূপ। তা না হলে কে কবে শুনেছে যে শিলা জলে ভাসে, মরা মানুষ আবার বেঁচে ওঠে। একথা শুনে দেবতার শত্রু ইন্দ্রজিৎ বলে, কি দেখে সামান্য মানুষকে তিনি ভয় পাচ্ছে? পুত্র থাকতে পিতা যদি যুদ্ধে যান, তবে জগতে পুত্রের নামে কলঙ্ক ছড়াবে। ইন্দ্র হাসবেন, এমনকি ইষ্টদেবতা অগ্নিদেবও রুষ্ট হবেন। সে দুবার রামচন্দ্রকে হারিয়েছে, আর একবার তাকে আদেশ দেয়া হোক, সে এবার দেখবে কোন উপায়ে রামচন্দ্র আবার বেঁচে ওঠে। রাক্ষসাধিপতি রাবণ বলেন, তার ভাই কুম্ভকর্ণকে তিনি অকালে জাগিয়েছিলেন। তার দেহ এখন বজ্রাঘাতে পড়া পর্বতশৃঙ্গ বা বড় গাছের মতো সমুদ্রের তীরে পড়ে রয়েছে। তবে ইন্দ্রজিতের একান্তই যদি যুদ্ধে যাওয়ার ইচ্ছা হয়, তবে সে যেন আগে ইষ্টদেবতাকে পুজো করে নিকুম্ভিলা যজ্ঞ সম্পন্ন করে। তারপর সবশেষে রাবণ বলেছেন যে সূর্য অস্তাচলগামী, তাই সে যেন সকালে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে। কথা বলে রাক্ষস রাজ বিধিমতো গঙ্গা জল ছিটিয়ে ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রামচন্দ্রকে একবার দুবার পরাস্ত করার পর ইন্দ্রজিৎ যখন তার স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছিল, তখন ধাত্রীর বেশে দেবী লক্ষ্মী তাকে জানান যে রাবণের আবার যুদ্ধ হচ্ছে, তাতে ইন্দ্রজিতের ভাই বীরবাহু যুদ্ধে মারা গেছেন এবং রাবণ প্রচণ্ড পুত্র শোকে আহত হয়ে পড়েছেন, আর তিনি নিজেই যুদ্ধে যাবে বলেন ঠিক করেছেন। তো ইন্দ্রজিৎ একথা শুনে প্রমীলার কাছ থেকে বিদায় নেন এবং রণসাজে সজ্জিত হয়ে রাবণের কাছে আসেন এবং রাবণকে বলেন যে তাকে যেন আদেশ দেওয়া হয় সে যেন যুদ্ধে যায় এবং রামকে আবার পরাস্ত করে বা রামকে হত করে বা রামকে ধরে নিয়ে আসে রাবণের কাছে। এমতো অবস্থায় রাবণ বলেন যে কুম্ভকর্ণকে তিনি অকালে জাগিয়েছিলেন, তাই জন্য আজ কুম্ভকর্ণ মৃত। তাই ইন্দ্রজিৎকে যদি যুদ্ধে যেতেই হয়, তাহলে সে যেন নিকুম্ভিলা যজ্ঞ সম্পন্ন করে, ইষ্টদেবতাকে পুজো করে, এবং এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, সূর্য অস্তাচলগামী, তাই সে যেন সকালে যুদ্ধ যায়। এই বলে সে বিধিসম্মতভাবে ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করেন। আমরা এর আগে যখন ভাববস্তু আমি বলছিলাম, তখন বলেছিলাম যে এখানে পিতৃসত্তার একটা পরিচয় পাচ্ছি। তো এখানে আমরা সেই পিতৃসত্তারই পরিচয় পেলাম যে রাবণ প্রচণ্ড শোকে আহত হয়ে পড়েছেন। তার এক সন্তান মারা গেছে, আর এক সন্তান যুদ্ধে যাচ্ছে। তিনি
এখানে তার পিতৃসত্তা জাগ্রত হয়েছে। আর মেঘনাথের যে দেশপ্রেম সেটাও আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেছেন যে যদি পুত্র থাকতে পিতা যদি যুদ্ধে যায় তাহলে সেই পিতা মানে যুদ্ধে গেলে পুত্রের নামে সে কলঙ্ক রটবে, সেটা তিনি চান না, হাসবে। এখানে পুত্রের দায়িত্ব তিনি পালন করেছেন, অন্যদিকে দেশকে বাঁচাতে তিনি ছুটে এসেছেন। তাই পিতৃসত্তা, দেশপ্রেম, এই দুটো জিনিস এখানে। আর পুত্রের কর্তব্য, মেঘনাথের কর্তব্য বা পুত্রের কর্তব্য এই অভিষেকে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বা বুঝতে পারবে। অভিষেক খুব সোজা। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তবে বন্ধুরা, যাওয়ার আগে একটাই কথা, যে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। ধন্যবাদ।